নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পর্যন্ত পৃথিবীতে যত ছবি আঁকা হয়েছে, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা বোধহয় তাদের মধ্যে অন্যতম চর্চিত এবং শ্রেষ্ঠ ছবি। কিন্তু জানেন কি, লুভার মিউজিয়াম থেকে এই ছবিটি চুরি গিয়েছিল এবং প্রায় 2.5 বছর ধরে এই ছবিটি ছবি চোরের কাছেই রয়ে গিয়েছিল। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি সে কথা। এই অবিশ্বাস্য সত্যি কাহিনীটি নারায়ণ সান্যালের কলমে আমি আপনাদের পড়ে শোনাব। শুরু করছি আজকের রহস্য উপন্যাস মোনালিসার প্রেমে। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। তাহলে শুরু করি গল্প। আলতামেরিয়া অথবা অজন্তা গুহার প্রাচীর চিত্রের দাম হয় না, কারণ তা কেনা বেচা যায় না, দেওয়ালেই আঁকা। তাই গিনিস বুক অব রেকর্ডসের মতে সৌরমণ্ডলের এই তৃতীয় গ্রহে সর্বোচ্চ মূল্যের শিল্পের সম্পদ মোনালিসা। একবারই তা কেনা বেচা হয়েছে। ক্রেতা ফরাসি সম্রাট প্রথম ফ্রান্সিস, বিক্রেতা চিত্রকার স্বয়ং লিওনার্দো দা ভিঞ্চি। 400 বছর আগে। সেবারও বিক্রেতা স্বেচ্ছায় বিক্রি করেননি, বাধ্য হয়েছিলেন বিক্রি করতে। তাই সে দামটা মোনালিসার যথার্থ মূল্য নয়। ফরাসি সম্রাট শিল্পীকে দিয়েছিলেন 4000 ফ্লোরিন। 1517 খ্রিস্টাব্দে প্রায় $800। ওই 1517 খ্রিস্টাব্দেই গিনেস বুক অব রেকর্ডসে দামটা নিরূপিত হয়েছিল একটি তির্যক পদ্ধতিতে। বর্তমান শতাব্দীতে ওই ছবিখানিকে আমেরিকার প্রদর্শনীতে নিয়ে যাবার জন্য একবার ইনসিওর করার প্রস্তাব ওঠে। তখনই ইনসিওর্ড ভ্যালুটা হয়েছিল $10 কোটি, অর্থাৎ 1962 সালের হিসাবে 100 কোটি টাকা। সেটাও ঠিক দাম নয়, ওর ন্যায্য বাজার দর 7 পয়সার। 400 বছর ধরে ওটা রাখা আছে প্যারির লুভার। আজ্ঞে হ্যাঁ, বিশ্বের সেই শ্রেষ্ঠ সংগ্রহশালাটি, বাংলা হরফে যার বানান ও উচ্চারণ নিয়ে বঙ্গভাষাবিদ পণ্ডিতেরা শতপন্থী, সেই লুভর সংগ্রহশালায়। মাঝে শুধু 2.5 বছর বাদে। সেই ফাঁকটুকু নিয়েই এই গল্প। গল্প নয়, ইতিহাস। 20 আগস্ট 1911 থেকে 4 জানুয়ারি 1914, 2 বছর 4 মাস 14 দিন। এ কাহিনীর তথ্যের সিংহভাগ সংগ্রহ করেছে সেমুর রাইটের লেখা দ্য ডে দে স্টোল দ্য মোনালিসা, লন্ডন 1981 থেকে। কিছুটা অন্যান্য আর্ট জার্নাল থেকে, যার মূল উৎস মার্কিন সাংবাদিক কার্ল ডেকারের গবেষণা। সেই গবেষকের স্মৃতিচারণ দিয়েই শুরু করি আজকের ইতিহাস। 1924 সালের 13 এপ্রিল, প্যারিস শহরের উপকণ্ঠ। ঘোড়ার গাড়িটা রোড কার্বের কাছে দাঁড় করিয়ে চালক বললে, আর যাবে না মসিয়ে। হ্যাকনি ক্যারেজের একমাত্র আরোহী একজন অল্প বয়সী মার্কিন সাংবাদিক। ফরাসি ভাষাটা বুঝতে তার অসুবিধা হলো না। বস্তুত এরপর গলি পথ এত সরু যে গাড়ি চলাচল করা সম্ভবপর নয়। গাড়ি থেকে নেমে বললেন, তখন যে বস্তিটার নাম বলেছিলাম, সেন্ট মর দে ফসে, সেটা কোন দিকে? গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে কোচম্যান বললেন, মসিওর কি ধারণা এই বস্তিটা ভার্সাই প্রাসাদের মতো বিখ্যাত? খুঁজে দেখুন, এরই কাছে পিঠে।
ভদ্রলোক কোচম্যানকে ধন্যবাদ জানিয়ে পদব্রজে রওনা দিলেন। ওর মনে হলো আজকের অভিযানের জন্য ওর সাজ পোশাক উপযুক্ত হয়নি। স্যুট, হ্যাট, টাই, জুতো সব কিছুই পরিবেশের সঙ্গে বেমানান। সাংবাদিক হিসেবে ওর খেয়াল করা উচিত ছিল এদিকটা। যা হোক, নর্দমার কর্দম এড়িয়ে শুয়োরের খোঁয়ারের স্পর্শ বাঁচিয়ে কোনো ক্রমে এগিয়ে যেতে থাকলেন। পাথর বাঁধানো পথে কতগুলো অর্ধ উলঙ্গ বাচ্চা খেলা করছিল, এক্কা দোক্কা জাতীয় কোনো খেলা। তারা অবাক চোখে তাকিয়ে থাকে, কারো আঙুল মুখে পোড়া, কারো নাকের ছ্যাঁদায়। দু একজন কিশোর, তারা কৌতূহলী। মসিও ভিনসেঞ্জো পেত্রো কোথায় থাকে বলতে পারো? ছেলেগুলো ওর মুখ তাকাতাকি করে। বয়োজ্যেষ্ঠটি এগিয়ে এসে বললে, দেখছেন না, এটা বস্তি। এখানে মসিও মাদাম জয়েলরা থাকে না। আচ্ছা বাবু, না হয় শুধু ভিনসেঞ্জো পেত্রো। ইতালিয়ান? হ্যাঁ হ্যাঁ, ইতালিয়ান। রং মিস্ত্রি? এক্স্যাক্টলি, তুমি ঠিক চিনেছ ভাই। মার্কিন ট্যুরিস্ট? না না, বললুম যে ইতালিয়ান রং মিস্ত্রি। ছোকরা পকেট থেকে আধ পোড়া বার্ডস আই বার করল। জুতোর হিলে অ্যারলফ্লিনের কায়দায় ম্যাচস্টিক জেলে বার্ডস আইটা ধরালো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আহ, আমি পেত্রখুড়োর কথা বলছি না এখন, তোমার কথা। তুমি মার্কিন ট্যুরিস্ট। ভদ্রলোক যাতে সাংবাদিক, এরকম পরিস্থিতির জন্য সদা সর্বদাই প্রস্তুত। এ ছোকরা ওর গন্তব্যস্থলের হক হদিশ জানে, একে চটালে চলবে না। তাই বললেন, মার্কিন, তবে ট্যুরিস্ট নই, সাংবাদিক। আর কিছু জিজ্ঞাসা করবে? করব। তোমার পকেটে পলমল আছে? আছে। প্যাকেটটা তোমাকে দেব যদি ওই পেদ্রখুড়োর পাত্তা পাওয়া যায়। অল রাইট, এসো আমার পিছন পিছন। নির্দিষ্ট দরজার সম্মুখে পৌঁছে হাঁক পারতে হলো না। ওরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। রুকস্যাক ঘাড়ে খোঁচা খোঁচা দাড়ি সমেত একজন মেহনতি মানুষ তাপ্পি মারা প্যান্ট পরে বেরিয়ে এলো দোর খুলে। ছোকরা বললে, পেত্রখুড়ো, এই মার্কিন ভদ্রলোক তোমাকে খুঁজছেন। লোকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আপনার নাম মসিয়ে ভিনসেঞ্জো পেত্রো? লাম্বার্ডির দুবেনজাতে আদি নিবাস? লোকটা ঢোক গিলল, গলকণ্ঠটা বার কতক ওঠানামা করল। স্বীকারও করল না, অস্বীকারও নয়। করল একটা প্রতি প্রশ্ন, কি চাই? আমার নাম। ছোকরা ওর আস্তিন ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে বলে, আমাকে যদি অ্যালিভাই হিসেবে প্রয়োজন না থাকে তবে আমার ফিসটা মিটিয়ে দিন সিনর, আমি রওনা দিই। সাংবাদিক ভদ্রলোক নিঃশব্দে ওর হাতে একটি পলমল সিগারেটের প্যাকেট ধরিয়ে দিলেন। ছোকরা পিছন ফিরতেই বললেন, আমার নাম কার্ল ডেকার, আমি পেশায় সাংবাদিক, জাতে মার্কিন। রং মিস্ত্রিটা বললে, রোববার আসবেন, সেদিন আমার ছুটি। আমার শনিবার জাহাজের টিকিট বুক করা আছে মার্সেলস থেকে। সেজন্য আমি দুঃখিত, আমার সময়ের দাম আছে। কার্ল হিপ পকেট থেকে ওয়ালেটটা টেনে বার করলেন। একটি 50 ফ্রাঁর নোট এবং একটি 25 সেন্টের মুদ্রা বার করে বললেন, সে দাম আমি নিশ্চয়ই মেটাবো। রং মিস্ত্রির চোখটা জলজল করে ওঠে। জিভ দিয়ে নিচের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বললে, আমার পকেটে 50 ফ্রাঁ নোটের ভাঙানি নেই। ভাঙানি লাগবে না, গোটা নোটখানাই আপনার। মসিওর একবেলার সময়ের দাম। লোকটা ঢোক গিলে বলল, আর ওই 25 সেন্টের কয়েনটা? কার্ল রাস্তার বিপরীতে একটা বারের দিকে নির্দেশ করে বললেন, ওই বারে বসেই আমরা আলোচনাটা করতে পারি। বলা বাহুল্য, বিল মেটাবো আমি। আর এই মুদ্রাটা একটা টেলিফোন কল বাবদ। আপনি আপনার এমপ্লয়ারকে জানিয়ে দিন কাল রাত্রে হঠাৎ
জ্বর হওয়ায় আজ কাজে যেতে পারছেন না। ভিন্স প্রস্তাবটা বিবেচনা করে দেখল। মোনালিসা অপহরণের ইতিকথাটা ওর পক্ষে সত্যিই বেদনাবহ। সে কথাও ভুলে থাকতে চায়, কারো সঙ্গে কখনো আলোচনা করে না, মায় ওর সদ্য পরিণীতা স্ত্রীর সঙ্গেও নয়। কিন্তু 50 ফ্রাঁর নোটখানা ভদ্রলোকের 2 আঙুলে যে তখনও ধরা আছে। ভিন্স বললে, কিন্তু আপনি যে সত্যিই সাংবাদিক, গুপ্তচর বা পুলিশের লোক না, তা আমি কি করে জানব? গুপ্তচর কি আজও আপনাকে খুঁজে বেড়াচ্ছে, কিংবা পুলিশ? না, তা অবশ্য নয়, সব কেসই চুকে বুকে গেছে। কিন্তু আপনি কি উদ্দেশ্যে আবার সেই পুরনো কাসুন্দি নতুন করে ঘাঁটতে চাইছেন, সেটা তো আমার জানা দরকার। কার্ল এবার পকেট থেকে বার করলেন একটি ফটোগ্রাফ, বাড়িয়ে ধরে বললেন, একে চেনেন? লোকটার মুখ বেদনার্ত হয়ে উঠল। বললে, চিনি। একেই কি আপনি খুঁজে বেড়াচ্ছেন না? না না, সত্যি বলছেন? সত্যি বলছি মসিও ডেকার, এতক্ষণে বুঝতে পারছি আপনি কাহিনীর সবটা জানেন না। হ্যাঁ, এই লোকটাকে একদিন আমি তন্ন তন্ন করে খুঁজেছি। সে আমলে স্বয়ং জিসাস আমার সম্মুখে এসে দাঁড়ালে আমি হয়তো বলে বসতুম, তোমাকে তো খুঁজছি না দাদা, আমি খুঁজছি সিনরকে। একে এখন খুঁজছেন না কেন? কারণ ওকে আমি খুঁজে পেয়েছি। ওকে আর আমার প্রয়োজন নেই এখন। আমি বিশ্বাস করি না। বলুন তো, এর নাম কি? মার্কুইস এডওয়ার্ডস দ্য ওলফের্নো। 6 বছর আগেও দেখেছি শয়তানটাকে। কার্ল ডেকার পকেট থেকে আর একখানি 50 ফ্রাঁর নোট বার করে বললেন, সেক্ষেত্রে আমি আপনাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। আপনার এক বেলার সময়ের দাম অন্তত 100 ফ্রাঁ। ভিন্স আর আত্মসংবরণ করতে পারল না। নোট দুখানা আর মুদ্রাটা ছিনিয়ে নিল। পুঁটুলিটা কাঁধে ফেলে হন হন করে এগিয়ে গেল সরাইখানার দিকে। কার্ল চললেন তার পিছু পিছু। 13 বছর আগেকার দিনটিতেই পিছিয়ে যাওয়া যাক এবার। 22শে আগস্ট 1911। সময়কালটা ধারণা করতে উল্লেখ করা যেতে পারে, ওই বছর ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মোহনবাগান ওই বছর প্রথম IFA শিল্ড পায়, আর ওই বছরই ভগিনী নিবেদিতা প্রয়াত হন। বগলে ইজেল আর ঝোলা ব্যাগে রং তুলি নিয়ে লুই বেনো হন হন করে এগিয়ে চলেছে সিন নদীর কিনারা বরাবর। মঙ্গলবার সকাল 8টা। লুভার সংগ্রহশালার দরজা খোলে সকাল 9টায়। দ্বার খোলা মাত্র নির্দিষ্ট স্থানে জায়গা দখল করে ওকে বসে পড়তে হবে। এবছর ওর ছবির কাটতি বেশ ভালো। এখন সিজন টাইম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্ট এসে জোটে ফ্রান্সে, শীতালি পাখির মতো। কিনে নিয়ে যায় রাফায়েল, তিজিয়ানো, মুরিল্লো, রুবেন্স, রেনোয়ারের ফ্যাকসিমিলি। হুবহু নকল না, হুবহু নয়, হয় মাপে কিছু ছোট অথবা কিছু বড়। একই স্কেলে ছবি আঁকা বারণ, যাতে নকল ছবি কেউ আসল বলে চালাতে না পারে। যে আমলের কথা, তখন কালার্ড ফটোগ্রাফি বাজারে আসেনি। রঙিন প্রিন্ট যা পাওয়া যায় তাও নিম্নমানের। তাই এই বেনোর মতো আর্টিস্টদের কদর। পৃথিবীর বিভিন্ন সংগ্রহশালায়, লুভারে, উফিজিতে, রাইক্সে প্রতিদিন স্থানীয় চিত্রকরেরা বসে বসে ওল্ড মাস্টার্সদের কপি করে। রঙিন তেল রঙের ছবি, হুবহু নকল, শুধু মাপেই কিছু বড় অথবা ছোট। ভালো দামে তা বিক্রি হয়ে যায়। বেনো লুভারের অনেক বিশ্ববন্দিত ছবির কপি করেছে, সবই বিক্রি হয়ে গেছে।
এ বছরে সে একটু রকম ফের করবে স্থির করেছে। বর্তমানে আঁকছে তেল রঙের ছবি সালো কেয়ারে, অর্থাৎ লুভর মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত কামরার একটি ছবি। ফোরগ্রাউন্ডে কিছু দর্শক, দুপাশের প্রাচীর পরিপ্রেক্ষিতে আইন মেনে ধেয়ে চলেছে যুগল ভ্যানিসিং পেন্টের দিকে। ওয়ার্মস আই ভিউতে আঁকা ছবি, কারণ বেনো আঁকে মেঝেতে থাপন জুড়ে বসে। ছবির বৈশিষ্ট্য হচ্ছে এই, দুপাশের প্রাচীরে বিশ্ববন্দিত ছবিগুলিকে পাশ থেকে দেখা যাচ্ছে। বেনো এমন নিখুঁত করে আঁকছে যে প্রতিটি ছবিকে শনাক্ত করতে পারবে সত্যিকারের চিত্রপ্রেমিক। কিন্তু সেগুলি ফ্রন্ট ভিউ নয়, পাশ থেকে আঁকা। ও যেখানে বসেছে, দৃষ্টিকোণটা বেছে নিয়েছে, সেখান থেকে দেখা যায় বিশ্ব ললিতকলার পরপর তিনখানি সাচ্চা হীরকখণ্ড, করেঞ্জোর সেন্ট ক্যাথারিনের অলৌকিক বিবাহ, টিসিয়ানের আলিগরি, আর দুটির মাঝখানে লুভর চিত্রমালার কৌস্তবমণি, লিওনার্দোর লা জ্যাকোন্ডা অর্থাৎ মোনালিসা। বেনো যখন লুভারে গিয়ে পৌঁছলো তখন সদর দরজা সবে খোলা হয়েছে। ওকে প্রত্যহ টিকিট কাটতে হয় না, গিল্ডের ইস্যু পাশ করা আছে। তাছাড়া ওকে অনেকেই চেনে। আজ 3 বছর সে ক্রমাগত আসছে লুভারে। বেনো তর তর করে গ্র্যান্ড স্টেয়ার্স বেয়ে দ্বিতলে উঠে যায়। এখন যে কক্ষে মোনালিসা থাকে সে আমলে সেখানে ওটা থাকতো না, তখন ওটা থাকতো সালো কেয়ারে। তার দরজাও এইমাত্র খুলেছে, 2-1 দর্শনার্থী প্রবেশ করেছে। প্রবেশ পথে দেখা হয়ে গেল পপাদুর সঙ্গে, এই গ্যালারির রক্ষক। বলে, এরই মধ্যে হাজির? এক গাল হেসে বেনো জবাব দেয়, উপায় কি বলো, সিজন তো বসে থাকবে না। নির্দিষ্ট স্থানে মসৃণ মার্বেলের ওপর সে থাপন জুড়ে বসে পড়ে, ইজেলটা খাটায়, রং তুলি সাজিয়ে আঁকতে শুরু করে। কয়েক মিনিট পরেই ওর নজর পড়ল করেজ্জো আর টিসিয়ানের মাঝখানে মহিলাটি অর্থাৎ মোনালিসা অনুপস্থিত। বেনো বিন্দু মাত্র বিস্মিত হলো না। আজ মঙ্গলবার, অর্থাৎ গতকাল গেছে সোমবারের ঝাড়া মোছার দিন। প্রতি সোমবার লুভর দর্শনার্থীদের কাছে বন্ধ। সেদিন সব সাফ সুতরো করা হয়। হয়তো লা জ্যাকোন্ডা ছবিখানার ফ্রেম পালিশ করা হচ্ছে, অথবা হয়তো তা থেকে ফটো তোলা হচ্ছে। একটু পরেই কর্মীরা এসে ওটা টাঙিয়ে দেবে। সে প্যালেটে রং মেশায়, মন বসে না, কিন্তু কোথায় একটা কাঁটা খিচখিচ করছে। সালো কেয়ারের কেন্দ্রবিন্দুতে বসে আছে বেনো, অথচ ঘরে লিজা জ্যাকোন্ডা নেই। এটা ওর বরদাস্ত হচ্ছে না। এ যেন বিগ্রহহীন শ্রীমায়ের মন্দিরে বসে থাকা। বেনো উঠে এলো পপাদুর কাছে। লোকটার টুলে বসে এই 7 সকালেই ঝিমোচ্ছে। রাতে ঘুমায় না নাকি? বেনো ওকে একটা ঠেলা দিয়ে বলল, এই লা জ্যাকোন্ডাখানা কোথায়? রক্ষকের তন্দ্রাজড়িত চোখ খুলে গেল। এতক্ষণ ওর মুখটা হাঁ করা ছিল, সেটা বন্ধ করলো। জিভ দিয়ে লালা টেনে নেওয়ার মতো একটা শব্দ হলো। তাকিয়ে দেখলো সামনের দেওয়ালটার দিকে। হ্যাঁ, মোনালিসার ছবিখানা সস্থানে নেই বটে। সেও বিন্দু মাত্র বিচলিত হলো না। মনে পড়ল আজ মঙ্গলবার, কাল সোমবার ঝাড়া মোছার দিন গেছে। নিঃশব্দে 3 তলার দিকে থামস আপ মুদ্রা করে আবার চোখ দুটি বোঝে। বেনো নিশ্চিন্ত হয়। 3 তলায় স্টুডিও, তাহলে ফটো তোলার প্রয়োজনে ছবিখানা 3 তলের স্টুডিওতে গতকাল নিয়ে যাওয়া হয়েছে। একটু পরেই কর্মীরা এসে ওটা টাঙিয়ে দেবে। সে নিশ্চিন্ত মনে আবার ছবি আঁকতে থাকে। 10 মিনিটের মধ্যেই তার তন্ময়তা ভঙ্গ হলো। এক ভদ্রলোক জানতে চাইলেন, মাপ করবেন, আপনি বলতে পারেন মোনালিসা ছবিখানা কোন ঘরে আছে?
বেনো বললে, এই ঘরেই থাকার কথা, ওই দেওয়ালে। সেখানে গতকাল স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছে ফটো তুলতে। ভদ্রলোক বললেন, আশ্চর্য, সারা দিন রাতে ফটো তোলা শেষ হলো না? এরা কি জানেন না দূর দূরান্ত থেকে মানুষজন ওইখানে দেখতেই ছুটে আসে? কথা ঠিক। বেনো একটু বিরক্ত হয়ে আবার ঘুম থেকে ডেকে তোলে পপাদুকে। বললে, কেন এত দেরি করছে ওরা? তুমি যাও, তাগাদা দাও গিয়ে। পপাদুর ঘুম জড়ানো ঘোলাটে চোখ খুলে গেল। বললে, এত ব্যস্ত কিসের? এসে যাবে এক্ষুনি। এবার ভদ্রলোকই খেকিয়ে ওঠেন, ব্যস্ত হব না? গোটা লুভরটা তো ঘুরে দেখতে হবে সারাদিনে। আপনাদের কমপ্লেন বুকটা কোথায় বলুন তো? পপাদুর নিদ্রা ছুটে গেছে। বলে, ঠিক আছে, অপেক্ষা করুন, 5 মিনিটের ভিতরেই ছবি নিয়ে ফিরবো আমি। 5 মিনিটের ভিতরেই ফিরে এলো সে, একেবারে অন্য মূর্তি। কে বলবে একটু আগে সে ঘুমোচ্ছিল? তার চোখ দুটো অক্ষি কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। বেনো উঠে আসে। কি ব্যাপার? কি বললো ওরা? লাজ এখনটা স্টুডিওতেও নেই, তাকে কাল ওখানে কেউ নিয়ে যায়নি। তার মানে আমি জানি না। আমি সত্যিই জানি না। প্রপার চ্যানেলে মিনিস্টার অফ দি ইন্টেরিয়ার মহোদয়কে যখন দুঃসংবাদটা অবহিত করা হলো, তখন বেলা 1:30। তার পূর্বে অনেক কিছু ঘটে গেছে। পপাদু দুঃসংবাদটা জানিয়েছে প্রহরী দলের প্রধান জর্জেস পিককে। সে বেচারা ফটো স্টুডিও, ফ্রেম মোমবাতির ঘর, পালিশ সেকশনের প্রতিটি বিভাগে সন্ধান করে দেখেছে। তারপর জানিয়েছে কিউরেটর মহোদয়কে। তিনিও এই অবিশ্বাস্য তথ্যটা মেনে নেননি প্রথমে। যে দুর্গ থেকে একটি সূচ গলতে পারে না, সেখান থেকে মোনালিসা চুরি হয়ে যাবে, এটা ভাবা যায় না। পুলিশে খবর দিয়ে কি শেষমেশ বেহুদ্দ বেইজ্জতি হবেন? ফলে সমস্ত বিভাগগুলিতে পুনরায় তল্লাশি করা হলো। গতকাল ঝাড়াই পোছাই কাজে কেউ লাজ একন্ডাখানা সরিয়ে রেখেছে কিনা। নিঃসন্দেহ হয়ে তিনি আতঙ্কতাড়িত কণ্ঠস্বরে দুঃসংবাদরা জানালেন পারি পুলিশের প্রিফেক্ট লুই লাপিন সাহেবকে। তিনি জানালেন সুরেতে নাসি অনেলকে, অর্থাৎ জাতীয় সুরক্ষা মন্ত্রকে। তাঁরা সংবাদ দিলেন বিভাগীয় মন্ত্রী মহোদয়কে। তিনি স্বয়ং যখন লুভরে উপস্থিত হলেন, তখন বেলা 3টে। সশস্ত্র পুলিশে ঘিরে ফেলল লুভর। প্রতিটি নির্গম দ্বারের সম্মুখে বেয়োনেটধারী পুলিশ, প্রতি রাস্তার মোড়ে মোড়ে ডিটেকটিভ। ছবিখানা দেওয়াল থেকে নামানো হয়েছে, এটা প্রত্যক্ষ সত্য। এবার দেখতে হবে সেটা যেন লুভর প্রাসাদের চৌহদ্দির বাইরে কেউ না নিয়ে যেতে পারে। ওরা স্বপ্নেও ভাবতে পারেনি লাজ একন্ডাকে যে অপহরণ করেছে সে ওই প্রাসাদ চৌহদ্দি পার করে গেছে 32 ঘন্টা আগে, সোমবার বেলা 8টায়। টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে হেতু একটা পানীয় জলের পাইপ নাকি ফেটে গেছে, সেটা এক্ষুনি মেরামত করা দরকার। যারা সকাল থেকেই ভিতরে ঢুকে পড়েছেন তাদের বলা হলো টিকিটের মূল্য রিফান্ড নিয়ে অবিলম্বে বাইরে বেরিয়ে আসতে। বিস্মিত বিমূঢ় দর্শনার্থীরা কিউ দিয়ে একে একে বার হয়ে এলেন। প্রত্যেককে তল্লাশি করা হলো। জলের পাইপ ফেটে যাওয়ার সঙ্গে এই খানা তল্লাশির কি সম্পর্ক বোঝা গেল না। সেই প্রশ্নটা তারা উত্থাপন করার অবকাশই পেলেন না। পেলেন সাংবাদিকরা। ইতিমধ্যে অসংখ্য ক্যামেরাধারী সদর দরজার কাছে থানা গেড়েছে। ঘা হলে মাছি, আর সাংবাদিকেরা বাতাসে খবর পায়, ছ্যাঁক ছ্যাঁক করে চেপে ধরে। কিন্তু প্রেস কার্ড দেখিয়েও কেউ ভিতরে প্রবেশ করতে পারল না।
পাইপটা কোথায় ফেটেছে, কত ব্যাসের পাইপ, কোন কোন ছবি নষ্ট হওয়ার আশঙ্কা, মেঝেতে কতটা জল জমেছে। প্রশ্ন ওদের হাজারটা, জবাব কেউ দিল না। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ সিঁড়ির তলার এক অন্ধকার কন্দর থেকে আবিষ্কার করেছে দুটি জিনিস, একখানা ফ্রেম আর বুলেট প্রুফ কাঁচের একটা টুকরো। কিউরেটার নিঃসন্দেহ সেগুলি মোনালিসার। বেলা 4টে, লুভরের সামনে রীতিমতো ট্রাফিক জ্যাম। আর দেরি করা যায় না। মন্ত্রী মহোদয় জাতীয় স্বার্থে এই চরম লজ্জাজনক সংবাদটা প্রেসকে জানালেন। মোনালিসা অপহৃতা, কিভাবে তা কেউ জানে না। প্রেস প্রতিনিধিরা রুদ্ধশ্বাসে ছুটল যে যার দপ্তরে। পরদিন বুধবার 23শে আগস্ট, প্যারির এক 5তলা হোটেলের বিলাসবহুল কক্ষে খবরগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন একজন বিদেশি। বয়স 60-এর কাছাকাছি, মাথার সামনেটায় টাক, চুলগুলি ফেরানো, চোখে প্যাশনে, ডগলাস ফেয়ারব্যাঙ্কস মার্কা সুচালো এক জোড়া গোঁফ, ফ্রেঞ্চ কাট দাড়ি। প্যারির 3টে দৈনিকপত্রের প্রথম পৃষ্ঠায় 8 কলম ব্যাপী হেডলাইন, অবিশ্বাস্য, চুরি গেছে রাজকোষ, লুভর কানা হয়ে গেল, রাজকুমারী নেই, লা জ্যাকোন্ডা অপহৃতা, অ্যাবডাকশন না এলাপমেন্ট। বিচিত্র হাসি ফুটে উঠল বিদেশি টুরিস্ট ভদ্রলোকের মুখে। তিনি এই অপহরণ অপেরার মূল গায়েন। তাকে চিনতে হলে আরও কয়েক দশক পিছিয়ে যেতে হবে আপনাদের। জন্ম দক্ষিণ আমেরিকার বুয়েনস এয়ার্সে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি। বাবা ছিলেন মস্ত জমিদার, ছোটোখাটো রাজাই, বনগাঁয়ে যেমন হয়। ওরা 4 ভাই, ও হচ্ছে সর্বকনিষ্ঠ। পিতৃবিয়োগের পর বাকি 3 ভাই জমি ভাগ করে নিল। ও রাজি হলো না। সম্পত্তির 1/4 নগদে নিয়ে ভাগ্যান্বেষণে বার হয়ে পড়ে। প্রথমেই নিল একটা জমকালো স্বয়ং নিয়োজিত উপাধি। আইভরি ফিনিশ ভিজিটিং কার্ডে মনোগ্রাম করে ছাপা হলো মার্কুয়েস এডওয়ার্ডস দি ভেলফেনো, থানা গাড়ল বুয়েনস এয়ার্সে। পিতার দৌলতে সেখানকার অনেক ধনী পরিবারের সঙ্গে আলাপ পরিচয় ছিল। চরিত্রগুণে অনায়াসে গণ্ডিটা বর্ধিত করে ফেলল অচিরে। দারুণ ফুর্তিবাজ, চোখে মুখে কথা। যে কোনো খানদানি পার্টিতে ওয়ালফির্ন অনুপস্থিত হলে মনে হয় যেন মোনালিসাহীন স্যালোকেয়ার। একটা জীবিকা অবলম্বন না করলে নয়। এই খানদানি জীবনযাত্রার স্টাইলটা বজায় রাখতে হয়। কিন্তু অর্থোপার্জন মানেই কপালের ঘাম পায়ে ফেলা, সেটাও ধাতে নেই ওয়েলফেয়ারনোর। কিন্তু কি করা যাবে, কপালটা না ঘামিয়ে মস্তিষ্কের গ্রে সেলগুলোকে যদি একটু খেলানো যায় তাহলে বেহুদ্দ দৌড়ঝাঁপের কি দরকার। ওয়েলফিওর্নো হলো আর্ট ডিলার। মায়া, আজতেক আর রেড ইন্ডিয়ানদের দিকে ইউরোপ আমেরিকা ক্রমশ কৌতূহলী হয়ে উঠেছে। ওসব সভ্যতার অনেক কিছুই অজানা, সেটাই সুবিধাজনক। বিশেষজ্ঞের দল আসল নকলের ফারাকটা ঠিকমতো বুঝে উঠতে পারছে না। বুয়েনস এয়ার্স শহরের একান্তে শহরতলিতে গুটি কতক শিল্পীকে নিয়ে মার্কুইস একটি ওয়ার্কশপ খুলে বসলেন। তারা 500-700 বছরের প্রাচীন শিল্প সম্ভার বানাতে শিখল। চামড়ার ওপর খোদাই, পোড়ামাটির তৈজস, প্রাচীন মুদ্রা, মাটি ও পাথরের মূর্তি। বেশি দিন চালানো গেল না, বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় বেমক্কা খুলে বসলো একটি কলা বিভাগ। আর সেই বিভাগের ডিন হয়ে এসে উপস্থিত হলেন এক জার্মান বিশেষজ্ঞ। মোটা মাইনে পাচ্ছিস, তাই নিয়ে খুশি থাক না বাপু। না, তাতে তিনি সন্তুষ্ট হলেন না। সরকারকে বুদ্ধি জোগালেন, প্রাচীন আর্ট দ্রব্য বিদেশিদের বিক্রি করবার আগে তাঁর কলা বিভাগের অনুমোদন নিতে হবে। কোনো মানে হয়?
বিদেশি ট্যুরিস্ট বোকা বনতে চায়, তাতে তোদের নাক গলাবার কি দরকার বাপু? মার্কুইস পদ্ধতিটা বদলাতে বাধ্য হলেন। এই পর্যায়ে তিনি যে কৌশল অবলম্বন করলেন তা রীতিমতো অভিনব। প্রতারণা যদি কখনো বিজ্ঞানের একটি শাখা বলে স্বীকৃত হয়, মার্কুইস ওয়ালফিয়ার্নো তাহলে এর জন্য গ্যালিলিও নিউটনের সমপর্যায়ে সম্মান পাওয়ার যোগ্য। তথাকথিত আর্ট কনজিয়ার মার্কুইস ওয়েলফিয়ার্নো রিও ডি জেনেরিওর একটি বিখ্যাত সংগ্রহশালা ঘুরে বেড়াচ্ছেন। তার হঠাৎ নজরে পড়ল একজন আর্টিস্ট বসে মুরিল্লোর একখানি বিখ্যাত ছবি কপি করছেন। মার্কুইস চিত্রকরের পিছনে গিয়ে দাঁড়ালেন। প্রায় আধ ঘন্টা নিঃস্পন্দ ঔৎসুক্যে ওর অঙ্কন পদ্ধতি দেখতে থাকেন। চিত্রকর ওর নীরব উপস্থিতি সম্বন্ধে সচেতন, কিন্তু তন্ময় হয়ে সে ছবি আঁকছে। অনেক পরে সে প্যালেট আর তুলি নামিয়ে রেখে মার্কুইসের মুখোমুখি হলো। বলল, আপনি এই সংগ্রহশালায় কি দেখতে এসেছেন? আসল না নকল ছবি? মার্কুইস এক গাল হেসে বলল, জবাব দেওয়া মুশকিল, কারণ আসল নকলের ফারাক তো চোখেই পড়ছে না। শিল্পীও হেসে ফেলে, বলে, মার্কিন টুরিস্ট মনে হচ্ছে। মুরিল্লোখানা সংগ্রহে রাখতে চান? কত দাম? 25 পেসো। মার্কুইস বিনা দরদামে তৎক্ষণাৎ ওর হাতে প্রার্থিত দামটা দিয়ে দেন। শিল্পী বলে, আর কোনো ছবি রাখতে চান? আমার কাছে আরও কয়েকখানি ভালো ছবির কপি আছে। আপনি সেগুলি নিয়ে ওই লনের বেঞ্চিটায় আসুন, আমি একটু ধূমপান করব। সংগ্রহশালার অভ্যন্তরে ধূমপান বেআইনি। মার্কুইস তাই বাগানে গিয়ে বসলেন। একটু পরে শিল্পী খান কয়েক ছবি নিয়ে উপস্থিত হলো। বান্ডিলখানা খোলার উপক্রম করতেই মার্কুইস বললেন, অর্ডারি ছবি আঁকতে চান? অর্ডারি ছবি মানে? বিষয়টা কি? এই মুরিল্লোখানায় ধরুন 1/8 স্কেলে বড় করে। ভ্রু কুঞ্চিত হলো শিল্পের। অনেকক্ষণ জবাব দিল না। তারপর বলল, কত দেবেন? 300 পেসো। কার্কুলেকার করে দিতে হবে না? তা করে দিলে 400। আর ফ্রেমটাও বানিয়ে দিলে পুরনো কাঠে, মরচে ধরা পেরেকে? না, তা চাই না, শুধু ছবি কানাই। শিল্পী বললে, সইটাও তো চাই মুরিল্লোর। সেটা তো বলাই বাহুল্য। পাবেন পরের বুধবারে এইখানে এই সময়। তবে 400 নয়, পুরো 500 দিতে হবে, আর অর্ধেক দাম অগ্রিম। রাজি। দুটো কথা বলবো। 1 নম্বর, ছবিখানা এখানে নয়, আমার হোটেলে পৌঁছে দিতে হবে। 2 নম্বর, আপনার পরিচয়টা জানাতে হবে। শিল্পী আত্মপরিচয় দিলেন। নাম এভেস সাঁদ্রো, জাতে ফরাসি, প্যারির বিখ্যাত বো আর্থ একাডেমি থেকে চিত্রাঙ্কনের সার্টিফিকেট পেয়েছেন। দীর্ঘদিন লুভারে বসে ছবি নকল করেছেন। সম্প্রতি এসেছেন দক্ষিণ আমেরিকা ভ্রমণে। আত্মপরিচয় দিয়ে বললেন, মসিওর পরিচয়? হ্যাঁ, আমি দক্ষিণ আমেরিকারই বাসিন্দা, কিন্তু নাম পরিচয়টা আপনার পক্ষে না জানাই ভালো। নেহাত যদি কখনো খানা তল্লাশি হয়, পুলিশ এনকোয়ারি হয়, তাহলে আপনি ধরাছোঁয়ার বাইরে, তাই নয় কি? তা ঠিক, কিন্তু যদি ধরুন একখানা মুরিল্লো এঁকে আমার তৃপ্তি না হয়, হয়তো আরও খান কয়েক ছবি আপনাকে বেচতে চাইবো আমি, ফুল স্কেলে, কার্কুলার করে। মার্কুইস বুঝতে পারেন ধুরন্ধর সহকর্মীর সাক্ষাৎ পেয়েছেন তিনি। বন্ধুরা, আগামী পর্বেই আমরা শুনব এই দুই ধুরন্ধর মিলে শিল্পের জগতে কি ভেলকিটাই না দেখালো। এই পর্বটি পাওয়ার উপায় হচ্ছে, এই যে ভিডিওটি তার নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করলেই খুলে যাবে চ্যানেলের হোম পেজ। সেখানে পাবেন প্লেলিস্টে পাবেন মোনালিসার প্রেমে, সেখানেই পেয়ে যাবেন সমস্ত পর্বগুলি। এছাড়াও অন্য অনেক গল্প, অনেক উপন্যাস আপনাদের জন্য থরে থরে সাজানো আছে, সেগুলি শুনুন। আর অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।